আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির জেলা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। নিষিদ্ধ একটি দলের তৎপরতা চোখে পড়া জাতির ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বলেন, জনগণের বিক্ষোভে গিয়ে কার্যক্রম পরিচালনা করায় একটি রাজনৈতিক দল পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত এবং সর্বশেষ নিষিদ্ধ হয়েছে। সকালে মুন্সিগঞ্জের সিরাজদিখানে রেলপথ মন্ত্রণালয়ের এক বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, জনগণের দাবি ও গণ অভ্যুত্থানের মাধ্যমেই দলটি নিষিদ্ধ হয়েছে। এ সময় রেলের জমিতে চলতি বছর 1,60,000 গাছ রোপণের পরিকল্পনার কথাও জানান রবিউল আলম। একটা নির্দিষ্ট সংগঠনের তৎপরতা যদি চোখে পড়ে, এটা জাতির ব্যর্থতা। একসময় একটা রাজনৈতিক দল ছিল এবং জন আকাঙ্ক্ষা এবং জনগণের প্রতিপক্ষ হয়ে ফাংশন করতে গিয়ে আজকে পরিত্যক্ত, জনগণ কর্তৃক বর্জিত, সর্বশেষ নিষিদ্ধ। তো নিষিদ্ধ মানে নিষিদ্ধই, এবং জাতি নিষিদ্ধ হওয়ার জন্য গণ অভ্যুত্থান করেছে, দেশ থেকে ভেগে যেতে বাধ্য করেছে। জনগণ রাজনৈতিক দলের বৈধতা দেয়, আইন এবং জনগণ একত্রিত করে সমন্বিত ভাবে। এখন জনগণও তাদেরকে নিষিদ্ধ করেছে এবং আইনও তাদের নিষিদ্ধ করেছে। অতএব নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে কথা না বলেছিল। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপপ্রচার, শিষ্টাচার বহির্ভূত রাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে দেশজুড়ে নানা কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে সেসব খবর জানাচ্ছেন সুলাইমান কবির। বরিশাল নগরীর বিভিন্ন সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া সদর রোডের দলীয় কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান করেন তারা। রাজশাহীতে মহানগর যুবদলের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যশোরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দল। এ সময় আগামী 30 জুন পর্যন্ত মাঠে অবস্থান করার ঘোষণা দেন নেতাকর্মীরা। এছাড়াও বেনাপোলে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক দল। ঢাকার ধামরাই ও গাজীপুরের টঙ্গীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি নেতাকর্মীরা। মেহেরপুর ও মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। প্রতিবাদ মিছিল, মোটরসাইকেল শোডাউন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে মুন্সিগঞ্জের সিরাজদিখান ও রংপুরের পীরগঞ্জে। এ সময় যে কোনো অরাজকতা রুখে দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। রাঙামাটি ও সুনামগঞ্জে মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি ও মিছিল সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে জামালপুর, ভোলা ও রাজবাড়ীর যুবদলের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সহ দেশের বিভিন্ন জায়গায়। সুলাইমান কবির, আরটিভি। প্রায় 30,000 মামলা জটের কারণে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, আগামী 2 জুলাই মামলার কাঙ্ক্ষিত রায় পেলে শূন্য পদ পূরণের জট খুলবে। সকালে চট্টগ্রাম কলেজ মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থার জায়গায় জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা রয়েছে, যারা শিক্ষার উন্নয়নে সহযোগী হতে চাইছে না। এ সময় ডিজিটাল নকলকে ঠেকাতে পরীক্ষা কেন্দ্রে অবশ্যই সিসি ক্যামেরা থাকতে হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। কোর্টে মামলা কি 2026 সালের 18 তারিখে পরে হয়েছে? না, এই মামলা হয়েছে 2017 সালে। 287 জনের জন্য চ্যালেঞ্জ করতে গিয়ে আপনি 32,500 স্কুলকে খালি রাখলেন। দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাঙামাটি শহরে পুলিশের বিশেষ অভিযানে 16 নেতাকর্মীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ঝটিকা মিছিল থেকে 2 জনকে আটক করে পুলিশের সুপর্দ করেছে বিএনপি নেতাকর্মীরা। অন্যদিকে আশুলিয়ায় 6 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা মামলার প্রধান আসামি বিদেশ সরকারকে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
দেশের কয়েকটি স্থানে আগামী 2 থেকে 3 দিন ভারী বর্ষণ ও উজানের ঢল অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এতে লালমনিরহাট, রংপুর, নীলফামারী, গাইবান্ধা ও কুড়িগ্রামের বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তিস্তা নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে হাজার হাজার ফসলি জমি। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা, রক্তি, জাদুকাটা, বলাই সহ বিভিন্ন নদ নদীর পানি কমেছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। তিস্তার ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? এছাড়া নিম্নাঞ্চলের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। আরিয়া, সর্বশেষ বিকেল 3টায় বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা নদীর পানি ডালিয়া পয়েন্টে। আমরা সকাল 6টায় বিপদসীমার 17 সেন্টিমিটার নিচে, সকাল 9টায় বিপদসীমার 10 সেন্টিমিটার নিচে এবং দুপুর 12টায় বিপদসীমার 15 সেন্টিমিটার নিচে, সর্বশেষ বিকেল 3টায় কিন্তু বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। আরিয়া, এই পানি প্রবাহের কারণে কিন্তু তিস্তার তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকার ভুট্টা, সেই এলাকার যে বাদাম, পাট সহ আরো বিভিন্ন কৃষকের যে ফসল সেগুলো তলিয়ে গিয়েছে। এছাড়াও বন্যার পরিস্থিতি দেখা দিয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে এবং উজানের ঢলের কারণে আসলে এই পানি বৃদ্ধি পাচ্ছে। গজলডোবায় সবকটি গেট তারা খুলে দিয়েছে। এই উজানের যে ঢলটা সেটি তিস্তা ব্যারেজে এসে পড়ছে এবং এই তিস্তা ব্যারেজেরও 44টি জল কপাট খুলে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে আগামী 2-3 দিন উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এতে কিন্তু বন্যার একটা আশঙ্কা দেখা দিয়েছে, মানুষজন উদ্বিগ্ন রয়েছে। আমরা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি যে বন্যা দুর্গত এলাকায় পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন উপজেলায় ইউনোদেরকে ত্রাণ দেওয়া হয়েছে এবং আরো পর্যাপ্ত বরাদ্দ তারা রেখেছে। এই ছিল লালমনিরহাটের বন্যার তিস্তার পানি বৃদ্ধির সর্বশেষ খবর। নয়ন, আপনাকে ধন্যবাদ। বর্ষা মৌসুমের শুরুতেই ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করেছে রাজবাড়ী, পদ্মা ও মাদারীপুরের আড়িয়াল খাঁ নদী। 2 জেলার কয়েকশো পরিবার এখন নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। কোথাও বিলীন হচ্ছে ফসলি জমি, কোথাও বসতভিটা। ঝুঁকিতে ফেরিঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। প্রতিনিধিদের তথ্যচিত্র আরো জানাচ্ছেন সুলাইমান কবির। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঢাকায় প্রবেশদ্বার দৌলতদিয়া ফেরিঘাট। তবে বর্ষার শুরুতেই পদ্মার তীব্র ভাঙনে হুমকির মুখে গুরুত্বপূর্ণ এ নৌপথের 1 থেকে 5 নম্বর ফেরিঘাট। শুধু ফেরিঘাট নয়, পদ্মার আগ্রাসনে দেবগ্রাম ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমিও হারিয়ে যাচ্ছে নদীগর্ভে। শত শত বসতবাড়ি, স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসাও ভাঙনের হুমকিতে। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমে নামমাত্র জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন রোধে নেওয়া হয় না স্থায়ী কোনো উদ্যোগ। ফলে প্রতি বছরই নদীগর্ভে বিলীন হচ্ছে নতুন নতুন এলাকা। 2011 সালে আমাদের ওই কিয়ামউদ্দিন মন্ডল পাড়া ওইখান থেকে ভাঙলো, ভাঙার পরে আবার এদিকে আসলাম, এদিক থেকেও ভাঙছে। কোনো নদী শাসনের কাজ চলতেছে না। যদি আমরা জিজ্ঞেস করি খালি কয় বাজেট নাই, বাজেট নাই। পাশে বাড়ি ঘর ছিল, এগুলো কিছু ভাঙতেছে, আমাদের খুব অসুবিধা। আমরা নদী শাসন চাই। ভাঙনের তীব্রতা আরো বাড়লে ফেরি চলাচল ব্যাহত হওয়ার শঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তারও। এই মুহূর্তে ফেরি চলাচল স্বাভাবিক আছে, তবে আমি আপনাকে যেটি বলছি তা হচ্ছে 3 নম্বর এবং 4 নম্বর ঘাট এলাকায় নদীর ভাঙন দেখা দিয়েছে। একই চিত্র মাদারীপুরের কালকিনি উপজেলাতেও আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙনে উপজেলার বাঁশগাড়ি ও পূর্ব এনায়েতপুর ইউনিয়নের কয়েকশো পরিবারের দিন কাটছে চরম দুশ্চিন্তায়। প্রতিদিনই নদী গর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বছরের পর বছর ধরে চলা এ ভাঙনে দিশেহারা নদী পাড়ের বাসিন্দারা। বাড়ি ভেঙে গেছে, এখন যে বাড়ি আছে সেই বাড়িও নদীতে ভাঙ্গার উপকূল। সরকার যেন আমাকে উদ্ধার করে, আমাকে জানি গাং বান্ধিয়ে দেয়। সম্প্রতি ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পানি সম্পদ মন্ত্রী এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী দুইজনে এই ব্যাপারে খুবই আন্তরিক। আমি তাদের সাথে দেখা করেছি, মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক। আমরা ইনশাল্লাহ এই নদী ভাঙন রোধ করতে পারবো। শুধু আশ্বাস নয়, নিজেদের বসতভিটা ও জীবন জীবিকা রক্ষায় দ্রুত দৃশ্যমান পদক্ষেপ দেখতে চান ভুক্তভোগীরা। সুলাইমান কবির, RTV। দেশের 4 জেলায় নবজাতক ও কিশোরী সহ 4 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
জামালপুরে ইসলামপুরে একটি মাছের প্রজেক্ট থেকে লাগেজে বন্দি অজ্ঞাত যুবকের পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এদিকে যশোরের নরেন্দ্রপুরে তাসফিয়া ফাতেমা মাহি নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্ত্যক্তের শিকার হয়ে সে আত্মহত্যা করেছে। অন্যদিকে পটুয়াখালীর গলাচিপায় পরিত্যক্ত কার্টুন থেকে এক নবজাতকের এবং নীলফামারীর সৈয়দপুরে রেল লাইনের পাশ থেকে মাথায় আঘাতপ্রাপ্ত এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সারা দেশে আলাদা সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী ও চালক সহ অন্তত 5 জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। দুপুরে রংপুরের হাজিরহাটে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক বাস যাত্রী নিহত এবং 3 জন গুরুতর আহত হন। ভোলার লালমোহনে দুপুরে বালু বোঝাই ট্রাক সহ ব্রিজ ভেঙে খালে পড়ে নাইম হোসেন জয় নামে এক চালক নিহত এবং 12 বছর বয়সী এক সহকারী আহত হয়। এদিকে সকালে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগড়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। এছাড়া গেল রাতে যশোরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় পরিবহন চালক হাফিজুর রহমান ও রংপুরের পীরগঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় এক বৃদ্ধা নিহত হয়েছে। অপরদিকে দুপুর টেকনাফে মিনিবাস খাদে পড়ে 2 রোহিঙ্গা সহ 4 জন গুরুতর আহত হয়েছেন। টাঙ্গাইলের নাগরপুরে একটি বিদ্যালয়ের টিউবওয়েলের পানি পান করে অন্তত 31 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। মামুদনগর উচ্চ বিদ্যালয়ের ক্লাস চলাকালীন পানি পানের পর শিক্ষার্থীদের মাথা ঘোরা, বমি ও পেট ব্যথা শুরু হলে এতে চারপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে টিউবওয়েলটির ব্যবহার সাময়িক বন্ধ করে পানি পরীক্ষার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 15 কোটি টাকা ব্যয়ে স্থাপন করা হয় নষ্ট এমআরআই মেশিন। তবে মেশিনের ওয়ারেন্টি পার হয়ে গেলেও 5 বছরও সচল করা হয়নি। মেশিনটি নষ্ট থাকায় জেলার বিভিন্ন রোগীদের এমআরআই টেস্ট করতে যেতে হচ্ছে পার্শ্ববর্তী জেলা ঢাকা ও সাভারের বিভিন্ন নামিদামি বেসরকারি হাসপাতালগুলোতে। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন আবরার মাহি। এমআরআই মেশিনটি দেখতে চকচক করলেও একদিনও ব্যবহার করতে পারেননি হাসপাতাল কর্তৃপক্ষ। অথচ মানিকগঞ্জের বিশাল জনপদের স্বাস্থ্যসেবার জন্য প্রায় 15 কোটি টাকা দিয়ে কেনা হয় মেশিনটি। ঠিকাদারি প্রতিষ্ঠান HTMS লিমিটেড 2019 সালে মেশিনটি সরবরাহ করে। পরে 2021 সালের 3 মার্চ মেশিনটি স্থাপন করা হয়। তবে একই বছরের 28 নভেম্বর পরীক্ষামূলকভাবে 2 জন রোগীর এমআরআই করার সময় মেশিনটিতে ত্রুটি ধরা পড়ে। রোগী ও সেবা গ্রহীতারা বলছেন, এমআরআই মেশিনটি চালু না থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। এমআরআই খরচ কিন্তু আপনার আশেপাশের হসপিটালগুলোতে বেশি। মানুষ সাভারে যে আপনার এইগুলা করতেছে, এই টেস্টগুলো করতেছে। এমআরআই মেশিন অতি সত্বর চালু করলে এখানে যত রোগী আসে তারা সঠিকভাবে সেবা পাবে। ম্যানেজমেন্টের তদারকিতে যদি মেশিনটা ঠিক হয়, রোগীদেরকে সাভার বা ঢাকায় যেতে হবে না, এখানকার রোগীগুলো সেবা পাবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হলেও কোনো সমাধান মেলেনি। মেশিনটি মেরামতের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার অবগত করা হয়, পত্র দেওয়া হয়, কিন্তু ওনারা ওইভাবে কোনো সাড়া দেননি। এখন আমরা মন্ত্রণালয়কে জানাচ্ছি, মন্ত্রণালয় থেকে যদি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন তাহলে হয়তো আমাদের এই মেশিনটি সচল করা সম্ভব। এমআরআই মেশিনটি দ্রুত সচল করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি স্থানীয়দের। আবরার মাহি, RTV। স্বাস্থ্য অধিদপ্তরের বদলির আদেশে স্ট্যান্ড রিলিজ হওয়ার পরেও বিল ভাউচারে স্বাক্ষর করে লাখ লাখ টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে লালমনিরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে। আদেশ অমান্য করে প্রতিদিন 8 থেকে 10 বিল ভাউচার স্বাক্ষর করেছেন তত্ত্বাবধায়ক আবু আল হাজ্জাজ। এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের। লালমনিরহাট প্রতিনিধি মিজানুর রহমান মিজানের তথ্যচিত্রে জানাচ্ছেন আবরার মাহি। লালমনিরহাট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা সেবার মান নিয়ে নানা অভিযোগ থাকলেও হাসপাতালের প্রয়োজনে ব্যয়ের খাতে দেখা যায় লাখ লাখ টাকার বিল ভাউচার।
গত 17 মে তত্ত্বাবধায়ক আবু আল হাজ্জাজকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়, কিন্তু স্বাস্থ্য বিভাগের আদেশে তোয়াক্কা না করে 20 মে থেকে ক্রয় সরবরাহ ও সেবা বাবদ দেদারসে বিল ভাউচারে স্বাক্ষর করে মোটা অঙ্কের টাকা উত্তোলন করে হাতিয়ে নেন তিনি। একজন সরকারি কর্মকর্তা বদলি হওয়ার পর আবার স্ট্যাম্প রিলিজ হওয়ার পরও কিভাবে 9 জন পর্যন্ত এখানে থাকে এবং বিল ভাউচারে আবার স্বাক্ষর করে, ভুয়া বিল ভাউচার প্রায় 20 থেকে 25 লাখ টাকা বিল ভাউচার তৈরি করে টাকাগুলো উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এদিকে গত 11 এপ্রিল ত্রাণমন্ত্রী হাসপাতালে না আসলেও তার নামে 92,000 টাকার খাবার বিল ভাউচার করে টাকা উত্তোলন করেন ওই কর্মকর্তা। অনিয়ম আমাদের জন্য, সাধারণ জনগণের জন্য প্রতারণা করা। মন্ত্রী মহোদয় এসে পরবর্তীতে সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হওয়ার কারণে উনি আর আসতে পারেনি, সেইটাতে আবার বিল ভাউচার দেখাইছি 92,000 সামথিং টাকা। এ বিষয়ে জানতে চাইলে দায়সারা বক্তব্য দেন তত্ত্বাবধায়ক আবু আল হাজ্জাজ। এই টাইমে আজকে আমার এটা আপডেট হয়েছে, আমি বদলি অর্ডার পেয়েছি, অত বদলি হওয়ার পর রিলিজ স্বাভাবিকভাবে নিতে হবে, এই বিষয়ে আমি কিছু জানি না। অন্যদিকে কেউ যদি অনিয়ম করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ত্রাণমন্ত্রী। ত্রাণ রিলিজ করলেন অথচ উনি এখন পর্যন্ত দায়িত্ব দেননি, ওনার অবশ্য নলেজই ছিল না, তাৎক্ষণিকভাবে অবশ্য রিলিজ করে দিয়েছেন উনি। আর উনি যদি কোনো অনিয়ম করে থাকেন সেটা তো আইনগতভাবে সেটা দেখা হবে। অবৈধভাবে অতিরিক্ত বিল ভাউচারে স্বাক্ষর করে টাকা উত্তোলন করার বিষয়টি সঠিক তদন্তের দাবি সচেতন মহলের। আবরার মাহি, RTV। টাঙ্গাইলের ঘাটালে সড়ক সংস্কারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী। বৃষ্টির পানি পুরোপুরি অপসারণ না করেই পিচ ঢালাই করায় হাতের টানেই উঠে আসছে কার্পেটিং। শ্রমিকদের অসাবধানতার কারণেই কিছু স্থানে কার্পেটিং উঠে এসেছে বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান। টাঙ্গাইল প্রতিনিধি কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন সাকিব আল হাসান। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দেওজানা বাজার থেকে পাকুটিয়া পর্যন্ত প্রায় 7.5 কিলোমিটার সড়কের সংস্কার পায় ইথেন এন্টারপ্রাইজ। এতে ব্যয় ধরা হয় প্রায় 2 কোটি টাকা। শুরু থেকে সড়কটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বিভিন্ন স্থানে হাতের টানেই উঠে আসছে কার্পেটিং। টানা বৃষ্টির মধ্যেও সড়ক সংস্কারের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা। সড়কের কিছু অংশে জমে থাকা বৃষ্টির পানি পুরোপুরি অপসারণ না করেই পিচ ঢালাই করায় প্রশ্ন উঠেছে সড়কের স্থায়িত্ব নিয়ে। এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। নিষেধ না দিলে আবার 7 কিলো পাকুটা পার হইতো রাস্তাটা, কিন্তু গ্রামবাসী সবাই একত্রিত হয়ে এই জিনিসটা ভালো করার জন্য এটা আবার পুনরায় উদ্যোগ নেওয়া হয়েছে। যে কার্পেটিং ছিল তার চেয়ে তো খুব নিম্নমানের কাজ, যেটা মনে করুন যে পাও দেয়া দিলেই উঠে যায়। বাচ্চাগুলা মানে পাও দেয়া মুরব্বীরা ঠেলা দিছে, ওইটা উঠে গেছে। পরে ওঠার পরে ইঞ্জিনিয়ার সাইডে কল দিছি, ইঞ্জিনিয়ার স্যার তার আধা ঘন্টা 40 মিনিট পরে উনি উপস্থিত হয়েছে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার কাজের ত্রুটির বিষয়টি স্বীকার করলেও দায়ী চাপালেন শ্রমিকদের উপর। বৃষ্টির সময় পানি জমা ছিল, তো ওই সময় ট্র্যাক্টর দেওয়ার পরে বেড শুকানোর আগেই লেবাররা ভুল করে কার্পেটিংটা শুরু করছে, যার জন্য এই সমস্যা হয়েছে। সড়কটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। কালকে সকালে একটু শুনতে পারলাম যে রাস্তাটি একটু ত্রুটিপূর্ণ কাজ চলছে, তো তাৎক্ষণিক খবর শুনে আমরা সাইটে চলে গেলাম, দেখলাম যে ত্রুটিপূর্ণ হয়েছে, একটু ঠিক আছে, কিন্তু সাথে সাথে সেটাকে আমরা পরিহার করে পুনরায় কাজটি আবার পুনরায় বাস্তবায়ন করেছি। নির্মাণ কাজের ত্রুটির কারণে সড়কটি অল্প সময়ে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা থাকায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। সাকিব আল হাসান, RTV। পটুয়াখালীর গলাচিপা LC8-এর সড়ক সংস্কার কাজে সীমাহীন অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। লোপাট করা হচ্ছে প্রকল্পের অর্থ, অথচ সব দেখেও না দেখার ভান করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পটুয়াখালীর রাঙ্গাবালি থেকে আইয়ুব খানের তথ্যচিত্রে জানাচ্ছেন আব্দুল হামিদ। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানখালী পাকারমাথা থেকে আদানি বাজার হয়ে আমখোলা খেয়াঘাট পর্যন্ত প্রায় 6 কিলোমিটার সড়ক সংস্কারের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান AL ফোরকান হাওলাদার ট্রেডার্স। এতে ব্যয় ধরা হয় 2,16,00,000 টাকা। তবে অভিযোগ উঠেছে সড়ক সংস্কারে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের ইট ও পুরনো ইটের খোয়া। এতে সামান্য খোঁচাতেই উঠে যাচ্ছে পিচ। কাজের মান নিয়ে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। কাজ নিয়েছে তারা চন্ডালি লোক, তারাও কাজ এই রাস্তা দিয়ে চলে, সবাই এই রাস্তা দিয়ে চলে,
কিন্তু তারা করেছে কি আর ভিটামিন রাত্রিতে সব ভিটামিন উঠে গেছে এর মধ্যে ঢালাই দিয়ে গেছে। এটা কি জনগণের দেখতে আছে না? এটা মানা কারণ তারা শোনে নেই। প্রথম ওই যে ইটটা ওই ইট তো একদম মানে একদম চুলার পেরের মতো একদম নরম, বাড়ি দিলে একদম গুঁড়ি হয়ে যায়। এখানে যখন কাজ শুরু করছে তখন 2 নম্বর ইট নিয়ে আসছিল, তখন আমি বাধা দিছি, বাধা দেওয়ার পর আবার ইটগুলো রিটার্ন নিয়ে গেছে। রিটার্ন নেওয়ার পরে আবারও নিয়ে আসছে 2 নম্বর। তারা রাত্রির ভিতরে এই খোয়াগুলো ফালাইয়া মানে 2 নম্বর ইট ডলা দিয়ে চলে গেছে। পরে ফিটফাট নির্দেশ সদরকার। সামনের দিকে যদি আবারও ভুলভ্রান্তি হয় আপনাদেরও সহযোগিতা নেব এবং আমরাও প্রতিবাদ করব। এবং 25 ইঞ্চির নিচে এখানে 1 ইঞ্চি কমও মানে হবে না, এটা হলো আমাদের দাবি। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঠিকাদার। বিষয়টির তদন্ত চলছে জানিয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী জানান, অনিয়মের প্রমাণ মিললে দায়ীদের ছাড় দেওয়া হবে না। যখনই কোনো অনিয়ম আসে আমি কিন্তু নিজে ওইখানে গিয়ে চেষ্টা করি কাজের কোয়ালিটি বজায় রাখতে। তারপরে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে হয়তো বা কিছু ত্রুটি থেকে যায়। আমাদের জানার বাহিরেও যদি কোনো সমস্যা থাকে আমাদের জানালে আমরা তৎক্ষণাৎ এটা ব্যবস্থা নিয়ে মেরামত করার ব্যবস্থা করব। কাজের গুণগত মান যাচাইয়ের নিরপেক্ষ তদন্ত এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV। পর্যাপ্ত লোকবল ও আধুনিক যন্ত্রাংশ না থাকায় কাজে আসছে না নীলফামারী শহরের প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত স্যানিটারি ল্যান্ডফিল। পৌর শহর থেকে প্রতিদিন যে পরিমাণে বর্জ্য আনা হচ্ছে স্টেশনে তার অনেকটাই পরিশোধন করা যাচ্ছে না। অপরিশোধিত বর্জ্য থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ, পুরনো হচ্ছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য। নীলফামারী সংবাদদাতার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। প্রায় 9.5 কোটি টাকা ব্যয়ে নীলফামারীর পৌর এলাকায় নির্মিত যে আধুনিক স্যানিটারি ল্যান্ডফিল থেকে পাওয়ার কথা ছিল জৈব সার ও বায়োগ্যাস, তা থেকে মিলছে কেবল দুর্গন্ধ ও দূষিত বায়ু। প্রতিদিন পৌর শহর থেকে ল্যান্ডফিলটিতে আনা হচ্ছে কয়েক ট্রাক বাসাবাড়ির বর্জ্য, কিন্তু পর্যাপ্ত লোকবল ও আধুনিক মেশিনারিজ না থাকায় প্রতিদিনের বর্জ্য পরিশোধন করা যাচ্ছে না। এতে আশপাশে ছড়াচ্ছে চরম দুর্গন্ধ। প্রায়ই পোড়াতে হচ্ছে প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য। এতে পরিবেশ দূষণের পাশাপাশি নগর এলাকায় বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ল্যান্ডফিলের পাশেই রয়েছে একটি শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা পড়ছে নানা সমস্যায়। দেখা যায় যে কখনো কখনো এত বেশি দুর্গন্ধ আসে যে আমাদের ক্লাসরুমগুলো জানালা লাগায় রাখতে হয়। আর জানালা লাগায় রাখলে সেটার আবার খারাপ দিক হচ্ছে, এদিক দিয়ে তো রোড সাইড স্কুল, অনেকে ভাবে যে স্কুলটা বন্ধ। শহর থেকে ময়লা আনে আর ফেলায় এলে জঙ্গল এত দুর্গন্ধ যে কাছে যাওয়া তো দূরের কথা। মানে আমরা যেই রাস্তা থেকে মনে করো এখান থেকে কত ফিট হবে, 400-500 ফিট দূর হবে, থাকা যায় না। প্রপার ওয়েতে চালু না করার কারণে এটা যত্রতত্রভাবে ময়লাগুলো ফালানো হচ্ছে এবং প্লাস্টিকগুলো মাঝে মাঝে পুড়ায় দেওয়া হচ্ছে। এটাতে পরিবেশের ক্ষতি হচ্ছে এবং আশেপাশে যে আবাসিক এলাকাগুলো আছে এরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রযুক্তিগত ত্রুটির কথা বলছেন পৌর প্রশাসক। রিসাইক্লিংয়ের জন্য যেই ধরনের ফ্যাসিলিটিস দরকার, সত্যি কথা বলতে আমাদের সেই রিসাইক্লিং প্রজেক্টে সেই মেশিনারিজগুলো নেই। আবর্জনা ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশ বান্ধব করতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ও বাংলাদেশ সরকারের অর্থায়নে 2020 সালে নীলফামারী শহরে প্রায় 2.69 একর জমির উপর চালু হয় প্রকল্পটির কার্যক্রম। সাকিব আল হাসান, RTV। বরগুনার পাথরঘাটে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গবাদি পশুর খুরা রোগ। উপজেলার ঘরে ঘরে আক্রান্ত হচ্ছে এসব গৃহপালিত পশু। অসুস্থ পশুকে চিকিৎসার পাশাপাশি খামারিদের নানা পরামর্শ দিচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। তবে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় টিকা ও ওষুধের তীব্র সংকট দেখা দেয় চরম বিপাকে পড়েছেন খামারিরা। বরগুনার পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হারিটানা গ্রাম। এখানকার খামারি সুহেল মিয়ার 60টি গরুর সবগুলি এখন মারাত্মক খুরা রোগে আক্রান্ত। পশুর পায়ে এবং মুখে ঘা সৃষ্টি হওয়ায় এগুলোকে খাওয়াতে কিংবা দাঁড় করাতে পারছেন না তিনি। এই মহামারী শুধু সুহেল মিয়ার খামারেই সীমাবদ্ধ নয়, উপজেলার বড় বড় খামার থেকে শুরু করে সাধারণ গৃহস্থের বাড়িতেও এখন দ্রুত ছড়িয়ে পড়েছে খুরা রোগ। ইতোমধ্যে মারা গেছে বেশ কিছু গরু। স্থানীয় খামারিরা বলছেন মাত্র কয়েকদিনের ব্যবধানে একের পর এক গরু আক্রান্ত হলেও বাজারে দেখা দিয়েছে প্রয়োজনীয় ঔষধের সংকট। 15 দিন তো 5টা গরু অসুস্থ আমার। ঠোসকা খুরাচাল, প্রথম ওই খুরাচালে পড়ছে, 3-4 দিন হয়ে রয়েছে, উঠতে পারে না, পরে হঠাৎ করে মারা গেছে। একটা গরু মারা গেছে 3-4 দিন আগে।
প্রায় 1.5 লক্ষ টাকার মতন দাম ছিল। এখন বর্তমানে আমার 16টা গরুই অসুস্থ। আক্রান্ত পশুকে আলাদা রাখা এবং খামার জীবাণুমুক্ত রাখা সহ মাঠ পর্যায়ে খামারিদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ বিভাগ। সরকারিভাবে ভ্যাকসিনের সাপ্লাই কিছুটা অপ্রতুল, বেসরকারিভাবে ভ্যাকসিনের সাপ্লাই যথেষ্ট আছে। আমরা খামারি ভাইদেরকে পরামর্শ দিচ্ছি যেন তারা দ্রুত সুস্থ গরুকে ভ্যাকসিন করে এবং অসুস্থ গরুকে আলাদা রেখে কোয়ারেন্টাইনে রেখে আমাদের সাথে একটু যোগাযোগ করে। আমরা তাদেরকে এই যেহেতু ভাইরাসজনিত রোগ, আমরা তাদের পরামর্শ দিচ্ছি নিয়মিত পরিচর্যার মাধ্যমে এই গরু দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে আশা করি। তবে খামারিদের সংখ্যা দ্রুত সরকারিভাবে পর্যাপ্ত ঔষধ সরবরাহ এবং সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এই অঞ্চলের গবাদি পশুর ক্ষতির পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যেতে পারে। লিওন আজাদ, RTV। দেশের ইতিহাসে সর্ববৃহৎ 9,38,000 কোটি টাকার প্রস্তাবিত বাজেটে ঠাঁই পায়নি বহুল আলোচিত তিস্তা মহাপরিকল্পনা। এতে চরম ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের নদী পাড়ের লাখো মানুষের মাঝে। তবে সরকারের 2 মন্ত্রী আশ্বস্ত করে বলেছেন নিজস্ব অর্থায়নে হলেও দ্রুতই শুরু হবে এই মহাপরিকল্পনার কাজ। কুড়িগ্রাম দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। কুড়িগ্রাম সহ উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা কৃষি আর জীববৈচিত্র্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিস্তা নদী। বছরের পর বছর নদী ভাঙন, বন্যা আর শুষ্ক মৌসুমে পানির তীব্র সংকটের সঙ্গে লড়াই করা তিস্তা পাড়ের মানুষের কাছে নতুন আশার আলো ছিল তিস্তা মহাপরিকল্পনা। নদীর নাব্যতা পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ ও কৃষি উৎপাদন বাড়াতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তিস্তা পাড়ের মানুষ। গত বছরের ফেব্রুয়ারিতে নদীর 2 তীরের 5 জেলার 11টি স্থানে একযোগে অবস্থান কর্মসূচিও পালন করেছিল লাখো মানুষ। কিন্তু এবারের বাজেটে এর কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। নদী ভাঙা প্রতিরোধ করার জন্য সেটা ইমার্জেন্সি হয় জিও ব্যাগ ফেলা হয়, কিন্তু নদী যখন ড্রেজিং করা হলে তখন তো আর বস্তা টস্তা কিছুই লাগে না। আমরা খুবই আশাবাদী ছিলাম। এখন দেখতে লাগছি যে আমাদের নতুন সরকার এটা নিয়ে তাদের কোনো আলাপ আলোচনা যে একটা বাজেট করবে তাও কোনো নাই। নতুন সরকারের কাছে আবেদন যে আমার তিস্তা সম্বন্ধে বাজেটটা পরিকল্পনাটা হোক। তবে বাজেট বরাদ্দ না থাকলেও আশার বাণী শুনিয়েছেন সরকারের 2 মন্ত্রী। প্রধানমন্ত্রী বলেছেন আমি এবার তিস্তা শেষ করব, আমি এবার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব। আমি পদ্মা ব্যারেজের জন্য দায়িত্ব নিয়েছি, 1 থেকে পাস করিয়েছি। এবার আমি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করবো এবং 1 থেকে এটা পাস করিয়ে কাজ শুরু করব। সকল মানুষের এই দাবির প্রতি সরকার পূর্ণ সমর্থন দিয়েছে। কাজ আমরা শুরু করব, পরীক্ষা নিরীক্ষা চলছে। মন্ত্রীর এই আশ্বাসের দ্রুত প্রতিফলন দেখতে চান তিস্তা পাড়ের মানুষ। তাদের প্রত্যাশা শুধু কাগজে কলমে কিংবা বক্তৃতায় নয়, দ্রুত দৃশ্যমান হতে হবে তিস্তা মহাপরিকল্পনার মূল কাজ। লিওন আজাদ, RTV। দেশের বিভিন্ন স্থানের সভা, সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। কুড়িগ্রামের উলিপুরে দ্রুত বাইপাস সড়কের কাজ শুরুর দাবিতে আধা কিলোমিটার জুড়ে 2 ঘন্টা ধরে মানববন্ধন করেছেন সর্বস্তরের মানুষ। ঢাকার ধামরাইয়ের ঢুলিভিটায় সড়ক ও জনপথে নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলা হয়েছে। এ ঘটনায় 2 জন আহত হয়েছেন। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপথ বিভাগ। ভূমিকম্প, অগ্নিকাণ্ড কিংবা আকস্মিক দুর্যোগের নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে দুর্যোগ প্রস্তুতি ও সচেতনমূলক মহড়া। গাইবান্ধার ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রংপুরের পীরগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই জেলার পীরগঞ্জে গাঁজা সেবন ও ইয়াবা সংরক্ষণের দায়ে বেলাল নামে এক ব্যক্তিকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পীরগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের আয়োজনে যশোরের 3 দিনব্যাপী মাল্টিমিডিয়া, AI ও ফ্যাক্ট চেকিং বিষয়ক সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। আন্তঃবিশ্ববিদ্যালয়ের নারী হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দল। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
নাদিরা সুলতানা, RTV। জেলা সংবাদ এ পর্যন্তই। সন্ধ্যার সংবাদ 6:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।